আসসালামু আলাইকুম। নবম শ্রেণী। আমি তো রিভিশন ক্লাস চলছে, আমাদের সামনে পরীক্ষাও রয়েছে, তোমাদের 4th অনলাইন ক্লাস টেস্ট। তো আমি নগর কবিতা শুরু করেছি। তো এখন সেই কবিতাকে নিয়ে আমি বড় প্রশ্ন আলোচনা করব 3-7। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নগর কবিতা। নগর কবি হচ্ছেন অজিত কুমার দত্ত। অজিত দত্ত। তোমাদের শুরুতেই আমি বলেছি যে অজিত দত্তের এই যে নগর কবিতাটা, এই কবিতাটা একটা রূপকধর্মী কবিতা। প্রথমে শুরুতেই তোমাদের যে আলোচনা হয়েছে তখন বলা হয়েছে যে এটা একটা রূপকধর্মী কবিতা। রূপকধর্মী কবিতা তোমাদের বলেছি যে দুটো অর্থ বহন করে, একটা ভিতরের অর্থ, একটা বাইরের অর্থ। কবি অজিত দত্তের এই কবিতাটাও সেই রকম সাক্ষ্য বহন করছে। তো আগের দিন এই কবিতার মূল ভাব, সারসংক্ষেপ, মূল বিষয়বস্তু আলোচনা করেছি এবং সেখানে প্রশ্নোত্তর পর্বও হয়েছে। কিন্তু প্রসঙ্গক্রমে একটা বিষয় এসে যায় যে এই যে নগর কবিতা, এর নামকরণের সার্থকতা কতটা আছে সেটা আমরা দেখব। বড় প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করব, এর নামকরণ। নগর কবিতা নাম। আমাদের আলোচ্য বিষয় কি? নগর কবিতার নাম। এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো নামকরণের আলোচনা করতে গিয়ে আমরা নামকরণের ভূমিকাটা কিরকম করব, এই ভূমিকাটা আমরা সমস্ত গদ্যে অ্যাপ্লাই করতে পারবো, কবিতায় অ্যাপ্লাই করতে পারবো, নাটকে অ্যাপ্লাই করতে পারবো, প্রবন্ধে অ্যাপ্লাই করতে পারবো, উপন্যাসে অ্যাপ্লাই করতে পারবো। নামকরণের এই স্টাইলটাকে আমাদের ভাষা চেঞ্জ হবে, বর্ণনার চেঞ্জ হবে, কিন্তু এই স্টাইলটাকে আমরা কাজে লাগাতে পারবো। তো তার আগে দেখবো যে কোনো কবি বা লেখক নামকরণ মূলত কোন কোন বিষয়ের উপর নির্ভর করে নামকরণ করে থাকে। তো আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি যে 3টে বিষয়ের উপর নির্ভর করে নামকরণ সাধারণত হয়ে থাকে। নাম্বার 1, কোনো কেন্দ্রীয় চরিত্র, সেটা পুরুষ চরিত্র হতে পারে, মেল ফিমেল দুটোই হতে পারে, মহিলাও চরিত্র হতে পারে। নাম্বার 2, বিষয়বস্তু, ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে সেটার উপরে। 3 নম্বর হচ্ছে ব্যঞ্জনাধর্মী কোনো শব্দ, ব্যঙ্গাত্মক হতে পারে বা এমন একটা শব্দ দিল যেটাতে অনেক কিছু অর্থ বহন করে, তাই। তাহলে নামকরণ 3টেও বিষয়ের উপর হতে পারে। নাম্বার 1, কেন্দ্রীয় চরিত্র। কেন্দ্রীয় চরিত্রকে কেন্দ্র করে বিষয়বস্তুকে কেন্দ্র করে বিষয়বস্তুকে কেন্দ্র করে
3 নম্বর হচ্ছে ব্যঞ্জনাধর্মী কোনো শব্দ দিয়ে, যে শব্দতে অনেক অর্থ বহন করতে পারে। কোন শব্দকে কেন্দ্র করে। তাহলে এই 3টে বিষয়কে কেন্দ্র করে নামকরণ হয়ে থাকে মূলত। কেন্দ্রীয় চরিত্রকে কেন্দ্র করে, নাম্বার 2 বিষয়বস্তুকে কেন্দ্র করে, নাম্বার 3 ব্যঞ্জনাধর্মী কোনো শব্দকে কেন্দ্র করে নামকরণ হয়ে থাকে। তো আমরা যদি এই আমাদের এই নোংর কবিতার নামকরণ যদি আসে, নামকরণ নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমরা ভূমিকাটা এইভাবে করতে পারবো যে সাহিত্যের নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণের উপর অনেকটা শিল্প সৌন্দর্য নির্ভর করে, বা আমরা এইভাবে শুরু করতে পারি যে কোন কবিতা, গদ্য বা নাটকের ক্ষেত্রে নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। লেখক বা কবির নামকরণ বিষয়ে খুব তাৎপর্যভাবে নামকরণ করে থাকে। তো নামকরণের উপর অনেকটা সেই কাব্যের বা উপন্যাসের বা গল্পের শিল্প সৌন্দর্য নির্ভর করে। লেখক বা কবিরা মূলত 3টে বিষয়ের উপর নামকরণ করে থাকেন। আমাদের এই আলোচ্য কবিতাটি নামকরণ সার্থক হয়েছে কিনা সে বিষয়ে আলোচনা করতে হলে কবিতাটা একবার সংক্ষেপে আলোচনা করা অপরিহার্য হয়ে পড়ে বা প্রাসঙ্গিক হয়ে পড়ে, আলোচনার প্রসঙ্গ এসে যায়। এইভাবে করা যায়। ভূমিকাটা আরেকভাবে করা যায়। পিতামাতা কানা ছেলের নাম রাখেন পদ্মলোচন, অর্থাৎ কিনা পিতামাতা আদরে কানা হয়ে দাঁড়ায় পদ্মলোচন, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে তা হয় না। এই ভূমিকাও আমরা করতে পারি। সাহিত্যের ক্ষেত্রে মূলত 3টে জিনিসকে কেন্দ্র করে নামকরণ হয়ে থাকে। আমাদের আলোচ্য নোংর কবিতাটি নামকরণের সার্থকতা আছে কিনা এই সিদ্ধান্ত উপনীত হলে কবিতাটা একবার আলোচনা করা প্রাসঙ্গিক হয়ে পড়ে। আমরা এইভাবে ভূমিকাটা করি। তাহলে আমরা প্রথমটা বেছে নিই যে সাহিত্যের নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কবি বা লেখক নামকরণ করার সময় খুব যত্ন সহকারে নামকরণ করে থাকেন। নামকরণের উপর অনেকটা শিল্প সৌন্দর্য নির্ভর করে। 3টে বিষয়ের উপর নির্ভর করে নামকরণ হয়ে থাকে। কেন্দ্রীয় চরিত্র, বিষয়বস্তুকে কেন্দ্র করে, ব্যঞ্জনাধর্মী কোনো শব্দকে দিয়ে আমাদের কবিতা নোংর নামকরণ সার্থকতা আলোচনা বা এই সিদ্ধান্তে নামকরণ কতখানি সার্থকতা অর্জন করেছে এই সিদ্ধান্তে উপনীত হতে হলে কবিতাটা একবার সংক্ষেপে আলোচনা করা প্রাসঙ্গিক হয়ে পড়ে। আমাদের ভূমিকা হয়ে গেল। এরপর আজ আলোচনা করব যে কবি বা জনৈক ব্যক্তি বা নৌকার নাবিক পণ্য নিয়ে সমুদ্রে যাত্রা শুরু করেছেন। তাহলে লেখক বা কবি কি করেছেন যে তার পণ্য সামগ্রী নিয়ে নৌকা যাত্রা শুরু করেছেন। নৌকায় দাঁড় বেয়ে নৌকা চলছে, নদীর জল, জোয়ারের জল ফুলে ফুলে উঠছে, নদীতে উত্তাল অবস্থা। নাবিক সারা রাত কঠোর পরিশ্রম করে দাঁড় টানছেন। নাবিক পরিশ্রম করে কি করছেন? দাঁড় টানছেন, কিন্তু তার লক্ষ্য সপ্ত সমুদ্র পার হয়ে গন্তব্যস্থলে পৌঁছানো। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে কি হয়েছে? নোঙর পড়ে গেছে। তাহলে প্রথমে নোঙর শব্দ আমরা অর্থ জানি কি, যে নোঙর মানে হচ্ছে শেকল, বড় স্তম্ভ বিশেষ, যেখানে তটের কিনারে নৌকাকে বাঁধা হয়। তা সেই কবির নৌকাও সেখানে বাঁধা পড়ে গেছে, যার ফলে আর যাত্রা করা সম্ভব হচ্ছে না। সারা রাত দাঁড় টেনে যাচ্ছেন, কিন্তু মূল লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। পরবর্তী ক্ষেত্রে আমরা একটা এতে আলোচনা করলাম। অন্য প্যারায় বলবো আমরা, যেখানে নোঙর হয়ে গেছে, নোঙর কেন্দ্রিক আলোচনা কবিতার মধ্য দিয়ে হয়েছে। অর্থাৎ তটের কিনারে যে নোঙর আছে, সেই নোঙর নৌকা সেগুলো আবদ্ধ হয়ে গেছে। এখানে কবি আমাদের সংসার জীবনের একটা চিত্রকে পরোক্ষে তুলতে চেয়েছেন। আমরা যে কোনো কাজেই যাই না কেন, আমাদের পরিশ্রমকে কাজে লাগাই না কেন, আমরা কঠোর পরিশ্রম করে যাই না কেন, আমাদের গতিময় হয়ে হোক না কেন চলার পর কিছু প্রতিবন্ধকতা, কিছু পিছুটান, কিছু বাধা আমাদের সংসার জীবনেও আসবে, এবং বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাই যেমন নৌকা নোঙর হয়ে গেছে। কিন্তু সেই বাধাকে অতিক্রম করে আমাদের মূল লক্ষ্যে যেতে হবে। তাহলে কি করতে হবে? তবু দাঁড় টানি। এই যে আমাদের কবিতার শেষে আছে না, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি।
এই যে কবি কবিতার শেষ অংশে বলেছেন, সারা রাত তবু দাঁত টানি, তবু দাঁত টানি, তবু আমাদের পরিশ্রম করে যেতে হবে, তবু আমাদের পরিশ্রম করে যেতে হবে। তাহলে এখানে আমরা কবিতাটি আলোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে যে কবিতার মূল বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ হয়েছে এবং নোঙরকে নিয়ে কবিতার শুরু এবং নোঙরই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, নোঙর আলোচ্য বিষয় হয়ে পড়েছে, এই জন্য নামকরণ এখানে সার্থক হয়েছে। তোমাদের একটা বিষয় আমি এখানে আলোচনা করে নিই যে দুটো অর্থে আমরা ব্যাখ্যা করতে পারি। এক, বিষয়বস্তু দিকে লক্ষ্য করে নামকরণ সঠিক হয়েছে এই কবিতা, এটাও বলতে পারি, তো বিষয়বস্তু আলোচনা করব। আবার এটাও আমরা বলতে পারি ব্যঞ্জনাধর্মী কোনো শব্দ, কারণ নোঙরকে যে একটা ব্যঞ্জনা দিতে চেয়েছেন তিনি। কেন? কারণ এটা রূপকধর্মী কবিতা, শুধু এটা নৌকার মধ্যে আবদ্ধ হয়নি, নৌকার মূল আলোচ্য বিষয় হয়নি, নৌকার প্রতিবন্ধকতা মূল এখানে ফুটে ওঠেনি, তার সঙ্গে সঙ্গে আমাদের সংসার জীবনের যে বাধা বিপত্তি, যে প্রতিবন্ধকতা, সে কথা কবি এখানে পরোক্ষে উল্লেখ করতে চেয়েছেন, এই জন্য ব্যঞ্জনাধর্মী অংশ আমরা বলতে পারি। তাহলে তোমরা কেউ কেউ বিষয়বস্তু কেন্দ্রিক বলবে, কেউ আবার ব্যঞ্জনাধর্মী বলবে, এবং ব্যাখ্যাটা ঠিক সেইভাবে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? নামকরণ এলে প্রথমে ভূমিকা যাব, তারপরে কি করব? আমরা এই শব্দটার ব্যাখ্যা করব, যে নোঙর একটা বিশেষ শব্দ, এর ব্যাখ্যা করা প্রাসঙ্গিক হয়ে পড়ে। নোঙর হচ্ছে একটা লোহার তৈরি স্তম্ভ বিশেষ, যেখানে নৌকা বাঁধা থাকে। ক্লিয়ার হয়ে গেল? এবার কবিতার বিশ্লেষণ করব। তারপরে আমরা যখন ব্যঞ্জনাধর্মীতে যাব, তখন ব্যঞ্জনাধর্মী আলোচনা আমরা করব। তাহলে নামকরণের আমরা প্যারা কটা করব? ভূমিকা করলাম আমরা প্রথমে, নোঙর শব্দের অর্থ ব্যাখ্যা করলাম দুটো প্যারা, তারপরে আমরা আমাদের বাস্তব নোঙরের যে ব্যাখ্যা সেটা করলাম, তাহলে 3টে প্যারা, তারপরে আমরা কি করলাম যে আমাদের সংসার জীবনে করলাম 4টে প্যারা, আর শেষে উপসংহার করলাম 5টা প্যারা। তাহলে আমাদের মোট অনুচ্ছেদ কটা করতে হচ্ছে? 5টা। অনুচ্ছেদ হচ্ছে 5টা অনুচ্ছেদে আমরা এখানে ব্যাখ্যা করলাম। তাহলে আমরা কি কি দিলাম? 5টা অনুচ্ছেদে আমরা দিলাম কি? অনুচ্ছেদ 5টা করলাম। তাহলে 1 নম্বরে দিলাম ভূমিকা, 2 নম্বরে দিলাম নোঙর শব্দের ব্যাখ্যা, নোঙর শব্দের ব্যাখ্যা, 3 নম্বর দিলাম সমুদ্র যাত্রার বর্ণনা, 4 নম্বর দিলাম বাস্তব ব্যাখ্যা, বা সংসার জীবনের কথা, সংসার জীবনের কথা। 5 নম্বরে দিলাম কি? উপসংহার, যে কতটা ঠিক হয়েছে না হয়নি, উপসংহার। তাহলে তোমরা যখন নামকরণ করবে তখন দুটো জিনিস এসে যাবে। এক, বিষয়বস্তুটা এসে যাবে, মূল ভাব পাবে। 2 নম্বর নামকরণ পাবে, নামকরণ পাবে। সেই সঙ্গে সঙ্গে আরো অনেক প্রশ্ন তোমাদের আলোচনার মধ্যে দিয়ে এসে যাবে, যার ফলে কোনো সমস্যা হবে না। সারা রাত তবু দাঁত টানি, তবু দাঁত টানি। ঠিক আছে, আমি একটা লাইন তুললাম কবিতা, দুটো লাইন। সারা রাত তবু দাঁত টানি, তবু দাঁত টানি। একবার কবিতার শেষ অংশে লাইনটা আছে, খুব গুরুত্বপূর্ণ বলে এখানে উল্লেখ করলাম। কবি এখানে তবু শব্দটা ব্যবহার করেছেন কেন? তবু শব্দটি দুবার
ব্যবহার করেছেন কেন? এটা আমরা 7 নম্বরে রাখতে পারি, 3 নম্বরে রাখতে পারি। তাৎপর্য লিখুন, এই অংশের তাৎপর্য লিখুন। তোমরা বাস্তবেও দেখবে যে আমার শরীর খারাপ ছিল তবু আমি গেলাম, একটা জিনিসের উপর ট্রেস দেওয়া হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। তাহলে তবুটা কি? তবু হচ্ছে একটা অব্যয়। তবু কি? অব্যয় মানে হচ্ছে যা ব্যয় নাই, খরচ নেই, অব্যয়। যে বাক্যের সংযোগের স্থাপন করে কিন্তু নিজে অপরিবর্তন থাকে। তাহলে লিঙ্গ পুরুষ বচন ভেদে যে বাক্য অবস্থান করে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু নিজের কোনো পরিবর্তন হয় না বাক্যের শেষে বা পরে, তাকে তো আমরা অব্যয় বলবো। তাহলে সেই অব্যয়, কোনো কাজ শেষ হয়েছে আবার দ্বিতীয় কোনো কাজ শেষ হবে এরকম বোঝাতে গিয়ে তবু শব্দটা ব্যবহার করে থাকি। কোনো কাজ, তাহলে প্রথমে লিখবো তবু হচ্ছে একটা অব্যয়। অব্যয়ের কাজই হচ্ছে বাক্যের সৌন্দর্য বর্ধন করা। আচ্ছা, যা নিজের কোনো পরিবর্তন নেই, খরচ নেই, তাকে অব্যয় মানে। এখানে তবু শব্দ ব্যবহার করে কি বলেছেন কবি? যে সারা রাত তবু দাঁত টানি, তবু দাঁত টানি। একটা কাজ নিষ্পন্ন হয়েছে, অর্থাৎ তার দাঁত টানাটার উপর জোর দেওয়ার জন্য তিনি যে কাজটা করছেন, একটা কাজের পর কাজ আবার একটা কাজ করছেন, এটাকে বোঝাতে তবু শব্দটা তিনি ব্যবহার করেছেন। ঠিক আছে, তাহলে এখানে তাৎপর্য কি? কবি এখানে কি বলতে চাইলেন? কবি নৌকানে পাড়ি দিয়েছে, দূর সন্দেহ সিন্ধু পাড়ে যাবে। জলের জোয়ার ভাটা দুই আছে, ভাটার শোষণ যখন হয়েছে তখন নৌকার গতি স্তব্ধ হয়ে গেছে। তটের কিনারে নৌকা নোঙর হয়ে গেছে, কিন্তু কবি দিক নির্ণয় করতে পারছেন না অন্ধকারের মধ্য দিয়ে। নানা প্রতিবন্ধকতা আছে, জোয়ারের জল নেই, দিকে নিশানা ঠিক করতে পারছেন না, নৌকা তটের কিনারে পৌঁছে গেছে। এসব জেনেও কিন্তু কবি নৌকা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমাদের জীবনে নানা প্রতিবন্ধকতা, নানা প্রতিকূলতা, নানা বাধা, নানা বিপত্তি থাকলেও আমাদের কর্ম থেকে কর্মবিমুখ হলে চলবে না, হাল তুলে নিয়ে চলে গেলে হবে না। সেখান থেকে কাজের যে গতি, সেই গতিকে স্তব্ধ করা যাবে না, অর্থাৎ পরিশ্রম চালিয়ে যেতে হবে। কবি সে কথা বলতে গিয়ে বলেছেন সারা রাত তবু দাঁত টানি, তবু দাঁত টানি। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। ব্যাখ্যা করো। আমি ব্যাখ্যা এই কারণে লিখলাম যে অনেক প্রশ্ন আসলে তোমরা করতে পারো, এটা কবিতার খুব ইম্পর্টেন্ট লাইন। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, এ হচ্ছে ব্যাখ্যা। তো আমি প্রথমে তোমাদেরকে সরল অর্থটা দেখাবো। তারপর ভাটার শোষণ, নদীতে দুটো পাড় থাকে, একটা হলো জোয়ার, ওপরটা হলো কি? ভাটা। জোয়ার আর ভাটা এই দুটি বিপরীতমুখী, দুটো বৈশিষ্ট্য আলাদা। জোয়ারে কি হয়? জলের মধ্যে উচ্ছলতা, জলের মানে হচ্ছে গতি, জলের উচ্ছ্বাস, জলের পরিমাণ, জলের জায়গা, যতটা জায়গা জুড়ে ব্যাপ্তি লাভ করে সেই জায়গার প্রসারতা সবকিছু বেড়ে যায় জোয়ারে। তাহলে এক কথায় উচ্ছলতা কথা বোঝাতে, গতিময়তা বোঝাতে জোয়ার। ভাটা, ভাটাতে কি হয়? জলের যেটুকু উচ্ছ্বাস থাকে, জলের যেটুকু শক্তি থাকে, জলের যেটুকু উদ্দামতা থাকে সেটা ফুরিয়ে যায়, অর্থাৎ নদীর জলের আয়তন কমে যায়। জোয়ারের বিপরীত ভাটা, ভাটার বিপরীত জোয়ার, এটা পেলাম সরল অর্থ। তাহলে স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, অর্থাৎ
নদীর জল যখন স্রোতে বয়ে যায়, তার যে প্রাণ, সে উচ্ছলতাকে কি করে নেয়, শোষণ করে নেয়। এটা সহজ অর্থ আমি এখানে করলাম। প্রকৃত অর্থ কি? আমাদের সংসার জীবনেও জোয়ার ভাটা বিদ্যমান। সংসারে আনন্দ, উচ্ছলতা, আর্থিক সচ্ছলতা, পারিবারিক শান্তি, প্রশান্তি সবকিছু একসঙ্গে বিরাজ করে। সেই সময় সংসার হয় জোয়ারের মতো। আবার ঠিক এই কালের নিয়মে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সংসারে নানা বাধা, নানা বিপত্তি, নানা প্রতিবন্ধকতা আসে, আর্থিক অসচ্ছলতা দেখা দেয়, দুঃখ নেমে আসে, তখন সংসারে ভাটা বিরাজ করে। কিন্তু এটা দুটো একটা বৃন্তের দুটো ফুলের মতো, যেমন দিন আর রাত, সাদা কালো, আলো অন্ধকার, সত্য অসত্য, শত্রু মিত্র, ঠিক যেমন পাশাপাশি অবস্থান করে বলে তাদের সৌন্দর্য, তাদের তাৎপর্য, তাদের আকর্ষণীয়তা যেমন আমাদের কাছে লোভনীয়, যেমন হচ্ছে আকর্ষণীয়তা থাকে, ঠিক সেই রকম কবি এখানে জোয়ার ভাটার কথা বলতে চেয়েছেন। তাহলে আমরা ব্যাখ্যা করবো যে নগর কবিতায় কবি অজিত দত্ত এই জোয়ার এবং ভাটার কথা বলেছেন। যখন নদীতে জোয়ার বিরাজ করে, নৌকা সহজে যেতে পারে, জলে উচ্ছলতা থাকে, উদ্দামতা থাকে, জলের স্রোত একটা কাজ করে। আবার যখন ভাটা হয় তখন যেন মনে হয় নদী নিষ্প্রাণ হয়ে পড়েছে, জড় পদার্থ হয়ে পড়েছে। নদীর যে মূল প্রাণ হচ্ছে জল, সেই জলটাকে যেন সে আহরণ করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে। এই প্রসঙ্গে একটা কবিতা আমার মনে পড়লো, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। তাহলে এখানেও আমরা বুঝতে পারছি যে নদীর মূল চলমানতাই হচ্ছে নদী। নদীর জল সবসময় বয়ে যাবে, নদীতে জল বিরাজ করবে, তবেই সে নদী। কিন্তু সেই নদী যখন তার গতি হারিয়ে ফেলবে, যখন তার চলমানতা থাকবে না, যখন তার মূল চালিকা শক্তি এবং প্রাণ শক্তি জল থাকবে না, তখন তাকে নদী বলা যাবে না, তাকে হয় দিঘি বলতে হবে, না পুকুর বলতে হবে, না জলাশয় বলতে হবে। ওখানেও আমরা বুঝতে পারছি, প্রসঙ্গক্রমে আমি কবিতার অবতারণা করলাম। তো এখানেও ঠিক যে যখন জোয়ার থাকবে তখন নদীর প্রকৃত রূপটা আমরা দেখতে পাবো, কবি সে কথাই বললেন। কিন্তু পরোক্ষে তিনি সংসার জীবনের কথা বললেন। সংসার জীবনে জোয়ার ভাটা দুটোই আছে, কোনো সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে, আর্থিক সচ্ছলতা আছে, আনন্দ আছে, সব কিছু আছে। আবার কখনো সংসারে সুখ নেই, দুঃখ আছে, আর্থিক সচ্ছলতা নেই, অসচ্ছলতা আছে, নানা রকম প্রতিবন্ধকতা আছে, নানা বাধা আছে, ইত্যাদি আছে। যাই হোক, তোমাদের আজকে বিস্তারিত আমি আলোচনা করলাম। নেক্সট যেদিন ক্লাস আছে সেদিন হয়তো অন্য কোনো কবিতাকে নিয়ে আলোচনা করব, অন্য কোনো কবিতা। এখন কবিতা তো সব কিছুই রিভিশন হবে। যাই হোক, তখন প্রশ্ন উত্তর পর্ব, মূল ভাব ইত্যাদি আলোচনা করা হবে সেই ক্লাসে।